একই গ্রামের দুই পাড়ায় বসবাসরত দুই বন্ধু, বাতাসির বাপ ও তুফানির বাপ। এখন তাদের বেশ বয়স হয়েছে, ছেলে মেয়েও হয়েছে, এমনকি নাতি নাতনিও হয়েছে। ছেলেবেলা থেকেই তারা একে অন্যের খুবই ঘনিষ্ঠ বন্ধু, আর তারা দুজনেই বেশ আমোদে লোক। বন্ধু হলে কি হবে, তারা একজন অন্যজনকে ঠকিয়ে আনন্দ পায়, কিন্তু একজন অন্যজনের কাছে ঠকে গেলে সে কথা তাকে ভুলেও বলে না কোনো দিন, বরং তা নীরবে সহ্য করে অন্যজনকে কেমন করে ঠকানো যাবে সেজন্য অপেক্ষা করে। ছেলেবেলা থেকে তাদের মধ্যে এই ব্যবস্থা চলছে তো চলছেই। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়, বর্ষা আসতে কিছু দেরি আছে। এ সময়ে বেশি বৃষ্টি হলে মাঠের পানি খালে নামে, খালের পানি নামে নদীতে, এবং সবখানে সৃষ্টি হয় প্রবল স্রোতের। সে স্রোতের উজান পথ ধরে নদী থেকে বোয়াল, সরপুঁটি, ঘনে, পাবদা, পুঁটি, ট্যাংরা ইত্যাদি ডিম ভরা মাছ খালের ভেতর দিয়ে মাঠের অল্প পানিতে যায় ডিম ছাড়ার জন্য। সেসব মাছ দলে দলে ভাগ হয়ে অনেকগুলি মাছ একসঙ্গে জড়াজড়ি করে ডিম ছাড়ে। মাছগুলির এই ডিম ছাড়ার ঘটনাকে পীর ধরা বলা হয় গ্রামের ভাষায়। সে সময় মাছগুলি প্রায় অজ্ঞান হয়ে পড়ে। সে সময় মাছগুলিকে ধরা খুবই সহজ ব্যাপার এবং খুবই অন্যায় বটে। তাতে মাছের বংশবৃদ্ধির কাজ ব্যাহত হয় এবং মাছ প্রচুর সংখ্যায় বাড়তে পারে না। কিন্তু গ্রামের লোকেরা বিনা বিচারে এ সময়ে প্রচুর মাছ ধরে। বাতাসির বাপ আর তুফানির বাপও সুযোগ পেলেই এই উজিয়ে আসা মাছ প্রচুর পরিমাণে ধরে। একদিন সারা রাত ধরে বৃষ্টি পড়ছে তো পড়ছেই। বাতাসির বাপ সারাক্ষণ ধরে ভাবছে উজিয়ে আসা মাছ ধরার কথা। কত মাছই না ডিম ছাড়ার জন্য মাঠে উঠেছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে এই অন্ধকার রাতে সে মাঠে যেতে সাহস পেল না। কিন্তু সারা রাতে সে ঘুমোতেও পারল না। শেষ রাতে বৃষ্টি একটু কমে আসার সঙ্গে সঙ্গেই সে তার পলো, লাঠি আর লোহার ফলক বাঁধা দড়ি নিয়ে বের হয়ে পড়ল। বাড়ির সামনে পড়ল একটা খাল। সে শুকনো খাল অতি বৃষ্টিতে ভরে গেছে পানিতে, তাতে প্রচুর মাছ এদিক ওদিক যাচ্ছে। কিন্তু এসব মাছ ধরা মোটেই সহজ নয়। সে খাল পার হয়ে চলল মাঠের দিকে। মাঠে গিয়ে সে তো অবাক হয়ে গেল। সারা মাঠে পাট ও ধানের ক্ষেত। পাট গাছগুলি প্রায় মাথা সমান আর ধান গাছগুলি প্রায় হাঁটু সমান উঁচু। মাঠের সব স্থানে প্রায় আধ হাত পানি। সেই পানি খালের দিকে চলছে স্রোতের সৃষ্টি করে। সেই উজান স্রোতে যে কত মাছ আসছে তা গোনার শক্তি তার নেই। বোয়াল, সরপুঁটি, ঘনে, পাবদা, পুঁটি, ভেদা, ট্যাংরা, গোলসা ইত্যাদি কত মাছ। মাছগুলি নানা দলে ভাগ হয়ে একত্রে জড়াজড়ি করে ডিম ছাড়ার আনন্দে মেতে উঠেছে প্রায় বেহুশ হয়ে। নির্জন মাঠ, বাতাসের বাপ ছাড়া সেখানে আর কেউ নেই। সারা মাঠ জুড়ে মাছ আর মাছ। পাট খেতে পোলো ঢোকানো যায় না বলে সে ধান খেতেই মাছ ধরতে লাগলো। মাছ ধরে লোহার ফলকের সাহায্যে দড়িতে গেঁথে সে লাঠির সঙ্গে সেই দড়ি বেঁধে নিল। কিন্তু কত মাছ সে আর ধরবে? এগুলি সে বাড়িতেই বা নিয়ে যাবে কি করে? সে দেখল সে ইতোমধ্যেই 10টা বড় বড় বোয়াল, 12টা বড় বড় সরপুঁটি ও 8টা বড় বড় ঘনে মাছ ধরে ফেলেছে। এইসব মাছই বয়ে নিয়ে যাওয়া কষ্টকর হবে বলে অনিচ্ছা সত্ত্বেও সে মাছ ধরা বন্ধ করে দিল। এতক্ষণে পূব আকাশে আলো দেখা দিয়েছে, আর মাছগুলি সব দিনের আলো দেখে খাল ও নদীর পানিতে নেমে যাচ্ছে। অতি কষ্টে এত সব মাছ নিয়ে সে যখন বাড়ির কাছে আসলো, তখন তুফানির বাপকে তার বাড়ির কাছে দেখতে পেল। তাকে সে বাড়িতে ডেকে নিয়ে গেল। কোথায় সে এত মাছ পেয়েছে এই প্রশ্নের উত্তরে বাতাসির বাপ বলল,
মাঠে যে কত মাছ ছিল তার হিসেব নেই, তবে এখন সব মাছ ঠাঁই নিয়েছে রাজার ডোবায়। আমি তো সেখানেই বেশিরভাগ ধরেছি। এত মাছ দেখে তুফানির বাপ উত্তেজনায় কাঁপছে। সে বলল, আমি এখন গেলে রাজার ডোবায় মাছ পাবো দোস্ত? পাবে না মানে? কত মাছ তুমি চাও? তুমি এত মাছ পাবে যে বয়েও আনতে পারবে না। আমি তো সেই ভয়ে আরও বেশি মাছ ধরিনি। তুফানির বাপের চলে যাওয়ার সময় বাতাসির বাপ তাকে একটি করে বোয়াল, সরপুঁটি ও ঘনে মাছ দিয়ে বলল, এখন এগুলি নিয়ে যাও দোস্ত। মাছ ধরে আস্তে আস্তে বেলা হয়ে যাবে, ততক্ষণে এই মাছ রান্না হয়ে গেলে তুমি এসে খাবে। মাছগুলি বাড়িতে রেখে তুফানির বাপ পোলো, লাঠি, দড়ি ইত্যাদি নিয়ে চলল রাজার ডোবাতে। মাঠের মাঝখানে প্রায় ২০ বিঘা ভূমি জুড়ে একটি প্রকাণ্ড ডোবা। পুরাকালে এক রাজা প্রজাদের সুবিধার জন্য এখানে একটি দিঘি কেটেছিলেন। তা মরে গিয়ে এখন ডোবা হয়ে গেছে। শুকনো মৌসুমে এতে পানি থাকে না, কালও এতে পানি ছিল না। গত রাতের প্রবল বৃষ্টির কারণে ডোবাতে হাঁটু পানি হয়েছে। সেখানে ঠাঁই নিয়েছে অসংখ্য বাওয়া ব্যাঙ আর ঢোড়া সাপ। সেগুলি সারাক্ষণ পানিতে নড়াচড়া করছে বলে মাছ বলে ভুল হচ্ছে। মাছের লোভ তুফানির বাপকে পেয়ে বসেছে। ব্যাঙার সাপের নড়াচড়া দেখে সে এগুলিকে বড় বড় মাছ মনে করে সেগুলিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে সারাক্ষণ। বেলা প্রায় দুপুর হয়ে এসেছে। সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে এমনভাবে ব্যস্ত দেখে মানুষ অবাক হয়ে বলল, আরে তুফানির বাপ, পোলো দিয়ে তুমি এখানে কি করছো? কালো তো ডোবাটা ছিল শুকনা, এখানে তো ঢোড়া সাপ আর ব্যাঙ ছাড়া আর কিছুই নেই। বাতাসির বাপ এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে এ কথা সে তাদেরকে বললে তারা হেসে বলল, তোমাকে খুবই ঠকিয়েছে তোমার বন্ধু। সে তো এখানে আসেইনি, সে তো মাছ ধরেছে সামনের ওই মাঠে। সেখানকার মাছ তো এখন খাল দিয়ে নদীতে নেমে গেছে। তুফানির বাপ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছে। সে আর কোনো কথা না বলে ধীরে ধীরে বাড়ি চলে গেল। কিন্তু বাতাসির বাপকে এ নিয়ে একটি কথাও বলল না। বদলা নেওয়ার জন্য মনে মনে তৈরি হলো। মাসখানেক পরের কথা। তখন সারা মাঠ বর্ষার অল্প অল্প পানিতে ডুবে গেছে। আর সেই অল্প পানিতে বোয়াল, সরপুঁটি, ঘনে ইত্যাদি মাছ আসবে অনেক রাতে, যখন সেখানে কোনো মানুষ থাকবে না। তবে মানুষরাও চালাক, তারা চুপ করে পোলোর উপরে বসে থাকে। আর মাছগুলি ডিম ছাড়তে শুরু করলেই তারা সেগুলি ধরে ফেলে। এক রাতে বাতাসির বাপ আর তুফানির বাপ গেছে এই পীরের মাছ ধরতে। আগ রাত থেকে একটি মাঠের এক কোণে তারা পাশাপাশি স্থানে বসে আছে তাদের পোলোর ওপরে। সেখানে প্রায় আধ হাঁটু পানি। রাত অনেক হয়ে গেছে, কিন্তু কোনো মাছের দেখা নেই। বসে থাকতে থাকতে বাতাসির বাপের খুবই ঘুম পেয়ে গেছে। সে আর থাকতে পারছে না। প্রচণ্ড ঘুমের ঘোরে সে তার স্ত্রীকে ডেকে বলতে লাগলো, বাতাসির মা, আমার খুবই ঘুম পেয়েছে, আমার বিছানাটা পেতে দাও, আমি ঘুমাবো। তুফানের বাপ ব্যাপারটা বুঝে ফেলেছে। সে মনে মনে ঠিক করল এখনই বদলা নিতে হবে। সে তার গলার স্বর মেয়ে মানুষের মতো করে বলল, আমি বিছানা পেতে দিলাম, আপনি এক্ষুনি শুয়ে পড়েন। বাতাসের বাপের মনে হলো যে সত্যি সত্যি সে নিজের ঘরে আছে। সে গেল শুতে। আর অমনি সে ধপ করে পানিতে পড়ে গেল এবং তার শরীর ও কাপড় চোপড় পানিতে ভিজে গেল। সাথে সাথে সে উঠে পড়ল এবং কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে তুফানির বাপকে বলল, বড়ই ঘুম পেয়েছিল দোস্ত, তাই ঘুমের মধ্যে পানিতে পড়ে গেলাম। আজ আর মাছ ধরবো না, পানিতে ভিজে গেছি, এখন চললাম। কিন্তু বদলা নেওয়ার কথা সে ভুলল না। বাতাসের বাপের বাড়ি থেকে বেশ দূরে বড় মাঠের মধ্যে একটা প্রাচীন দিঘি আছে। দিঘিটা খুবই প্রাচীন। কত প্রাচীন কেউ বলতে পারে না। প্রায় ১৫০ বিঘা আয়তনের দিঘিটা প্রায় মজে গেছে।
তবে মাঝখানের কিছু স্থানে 12 মাস পানি থাকে। চারপাড়ে ও কাকচরে আছে অনেক গাছ, শ্যাওড়া, হিজল, ডুমুর, ছিপটি, বন্যা ইত্যাদি ছোট গাছ। কাকচরের কাছাকাছি স্থানে দিঘির ভেতরে জেগে উঠেছে অনেক চর। সেসব চরের আছে অনেক গুল্মলতা। দিঘিতে শীতের সময় আসে হাঁস সহ অনেক বিদেশি পাখি। আবার শীতের শেষে গরম শুরু হলেই তারা আবার বিদেশে চলে যায়। তাছাড়া অনেক দেশি পাখিও থাকে দিঘির পাড়ে। এগুলির মধ্যে কাইম সহ ডাহুক, বক, শালিক, ঘুঘু, দোয়েল ইত্যাদি অনেক পাখি আছে। তবে কাইম পাখির সংখ্যাই বেশি। বাতাসের বাপ জানে যে এ সময় কাইম পাখিরা ডিম পাড়ে এবং তা দিয়ে বাচ্চা ফোটায়। সে অনেক কটা গাছে অনেক কাইম পাখি ডিম দেখতে পেল। তার বড় লোভ হলো। সে বিভিন্ন গাছ থেকে 25টা ডিম সংগ্রহ করে সেগুলি তার গামছায় বেঁধে নিল। কাজটা যে বড় অন্যায় এ কথা তার মোটে একবারও মনে পড়ল না। সে বাড়ির পথে পা বাড়িয়েছে, এমন সময় সে দেখতে পেল যে দিঘির পাড়ে দুটি বড় বড় কাছিম অনেকগুলি ডিমে তা দিচ্ছে। বাতাসের বাপ গামছায় বাঁধা ডিমগুলি একটি নিরাপদ স্থানে রেখে দিল। তারপর একটা শক্ত লাঠি জোগাড় করে কাছিম দুটিকে পিটিয়ে তাদের গর্ত থেকে বের করে দিল। তারপর সে ডিমগুলি তুলে কাইম পাখির বাসায় রেখে দিল। তারপর গামছায় বাঁধা কাইমের ডিমগুলি নিয়ে বাড়িতে চলে এলো। নিজের বাড়িতে যাওয়ার আগে সে ইচ্ছে করেই তুফানির বাপের বাড়িতে গিয়ে হাজির হলো। ডিমের পুটলিটা যাতে তার বন্ধুর নজরে সহজেই পড়ে যায় এমন স্থানে সেটিকে রেখে সে তার বন্ধুর সঙ্গে নানা কথা বলতে লাগল। তুফানির বাপ ডিমগুলির কথা জিজ্ঞেস করলে বাতাসের বাপ ব্যাপারটা কিছুই নয় এমনভাবে দেখিয়ে বলল যে সে রাজার দিঘিতে গিয়েছিল এবং সেখানে কাইম পাখির অনেক ডিম দেখে মাত্র কয়েকটা ডিম নিয়ে এসেছে। সেখানে আরও ডিম আছে কিনা বন্ধুর সে প্রশ্নের উত্তরে সে জানালো যে সেখানে যে কাইম পাখির কত ডিম আছে তা বলে শেষ করা যায় না। এই ডিমগুলি খাওয়া শেষ হলে সে আবারও ডিম আনতে সেখানে যাবে বলে জানালো। বাড়ি ফিরে আসার আগে সে গোটা 5 ডিম পুটুলি থেকে বের করে বন্ধুকে দিয়ে বলল, ডিমগুলি কেমন লাগে খেয়ে দেখো। সে রাতেই তুফানির বাপ ডিমগুলির কয়েকটা ভেজে খেয়ে নিল। ডিমগুলি খেতে তার কাছে খুবই ভালো লাগলো। পরদিন ভোর হতে না হতেই সে রাজার দিঘিতে গেল এই ডিম আনতে। মনের খুশিতে সে বাতাসের বাপের রাখা কাছিমের ডিমগুলি নিয়ে আসলো এবং বউকে দিল ডিমগুলি থেকে কয়েকটা ভেজে দিতে। তুফানের মা এক একটা ডিম ভাঙে আর তা থেকে বের হয়ে আসে এক একটা কাছিমের বাচ্চা। সবগুলি ডিম থেকেই কাছিমের বাচ্চা বের হচ্ছে দেখে তুফানির বাপ রাগে গজগজ করতে লাগলো। মুখে কিছু না বলে সে বদলা নেওয়ার জন্য মনে মনে স্থির করল। বেশ কিছু সময় কেটে গেল। এরপরে এখন আশ্বিন মাসের শেষ ও কার্তিক মাসের শুরু। বর্ষার পানি শেষ হতে চলছে। মাঠের পানি নামছে খালে আর খালের পানি নামছে নদীতে। সে পানিতে খণ্ড খণ্ড কচুরিপানা ভেসে চলছে। সেসব কচুরিপানাতে আশ্রয় নিয়ে অসংখ্য ছোট বড় বাইন মাছ ভেসে যাচ্ছে। ভেসে যাচ্ছে অনেক মেটে সাপও। তুফানির বাপ একই রকম দেখতে 3টি খালুই জোগাড় করল। একটি খালুইতে সে অজস্র মেটে সাপ ভরে নিয়ে খালুইয়ের মুখ বন্ধ করে তার নিজের নৌকার পাটাতনের নিচে সাবধানে লুকিয়ে রাখল। সেদিন রাতে সে বাতাসের বাপকে রাজি করিয়ে তার এই নৌকায় ঠেলা জাল ও 2টি একই রকমের খালুই নিয়ে বাইন মাছ ধরতে গেল। তারা অনেক মাছ পেল এবং তুফানির বাপের আনা খালুই 2টি ভরে গেল এবং মাছ ধরা শেষ করে খালুই 2টির মুখ বন্ধ করে দেওয়া হলো। মাছ ভর্তি খালুই দেওয়ার সময় তুফানির বাপ মেটে সাপে ভর্তি খালুইটা বাতাসের বাপের হাতে তুলে দিল। বাতাসের বাপ সরল বিশ্বাসে সাপে ভর্তি খালুইটা হাসতে হাসতে বাড়িতে নিয়ে গেল। বাতাসের মা খালুইয়ের মুখ খুলতেই শত শত মেটে সাপ বের হয়ে আসলো
এবং সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে বাতাসের বাপ সেখানে ব্যাপারটা সহজেই বুঝে নিল। সে মুখে কিছু না বলে নির্বিষ সাপগুলিকে তুলে নিয়ে খালে ফেলে দিল। বদলা নেবার কথাও সে মনে মনে ঠিক করে নিল। এর বেশ কিছুদিন পরের কথা। বাতাসের বাপ গেছে একটু দূরের গ্রামে তার আপন চাচাতো বোনের স্বামী ময়জউদ্দিন মিয়ার কলেরার মৃত্যু সংবাদ পেয়ে। সে গ্রামে ভীষণ কলেরা লেগেছে, তাতে সেখানে প্রতিদিনই অনেক লোক মারা যাচ্ছে। চাচাতো বোন হলেও এ বোনটি তার অতি আদরের। সে তাকে আদর যত্ন করে বড় করেছে এবং টাকা পয়সা খরচ করে বিয়েও দিয়েছে। তুফানের বাপের বড় মেয়ের বিয়েও সেই গ্রামে এবং একই পাড়াতে হয়েছে। বিয়েটাও খুব আগে হয়নি, শীঘ্রই তার ছেলেপুলে হবে। বাতাসের বাপ তাকে দেখে গেছে এবং তার জন্য দোয়াও করে গেছে। বাড়ি ফেরার পথে বাতাসের বাপ মনে মনে চিন্তা করতে লাগলো এই সুযোগে কি করে তুফানের বাপকে ঠকানো যায়। গ্রামে ফিরে সোজা নিজের বাড়িতে না গিয়ে সে প্রথমেই গেল তুফানের বাপের বাড়িতে। সেখানে তার ঘরের বারান্দায় মরা মানুষের মতো চেহারা করে সে অতিশয় বিমর্ষভাবে বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অনেক প্রশ্নের উত্তরে সে বলল, কি আর বলবো তোমাকে, তোমার মেয়ের শ্বশুরের গ্রামে গিয়েছিলাম। সে গ্রামে কলেরা লেগেছে, প্রতিদিন লোক মারা যাচ্ছে। মেয়েটার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ময়জউদ্দিন যে এমন হঠাৎ করে চলে যাবে তা আমি ভাবতেও পারিনি। সবই আল্লাহর খেলা। মন মরা ভাবে আরও কিছুক্ষণ বসে থাকার পর বাতাসের বাপ চলে গেল। তুফানের বাপের মাথায় যেন বাজ পড়েছে। 2 বছরও পুরা হয়নি মেয়ের বিয়ে হয়েছে, এবারই তার প্রথম সন্তান হবে, আর এরই মধ্যে তার এই বিপদ। তার বিবির কাছে খবরটা দিয়েই সে চলল মেয়ের শ্বশুর বাড়ির দিকে। সে ধরে নিয়েছে ওর জামাই ময়জউদ্দিনই মারা গেছে। সে গ্রামে ভয়ানক কলেরা লেগেছে। সারা গ্রামে থমথমে ভাব। থমথমে ভাব তার মেয়ের শ্বশুর বাড়িতেও। প্রথমেই দেখা মেয়ের শ্বশুরের সঙ্গে। তিনি বললেন, আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। এই অবস্থায় বৌমাকে তো এখানে আর রাখা ঠিক হবে না, আপনি তাকে সঙ্গে করে নিয়ে যান। তুফানের বাপের মুখে রা নেই। মেয়ের স্বামী মারা গেছে, অতএব তাকে যে নিয়ে যেতে হবে সে কথা তো সে ভালো করেই জানে। কিন্তু এ নিয়ে এত তাড়াহুড়ো কেন? তাদের কি সামান্য ভদ্রতা জ্ঞান নেই? সে বলল, অবস্থা যা হয়েছে তাতে তাকে এখানে আর রাখার কথা বলবো কি করে? তাকে তো নিয়ে যেতেই হবে, সবই আমার নসিবের দোষ। আর দেরি করবেন না বেয়াই সাহেব, বেলা থাকতে থাকতে যাতে বাড়িতে যেতে পারেন সেজন্য এক্ষুনি যাত্রা করুন। সঙ্গে দরকারি কাপড় চোপড়গুলিই শুধু নিয়ে যান, বাক্স পেটটা এখানেই থাক। তুফানের বাপ ভাবছে, ভাগ্যের এই পরিহাস, জামাই মারা গেছে মাত্র গতকাল, আর আজই তার স্ত্রীর ঠাঁই নেই তার শ্বশুর বাড়িতে। তার পেটে সন্তানটির কথাও তারা একবার চিন্তা করছে না। এরা এত ছোট লোক। সে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য মনে মনে তৈরি হচ্ছে। এমন সময় জামাই ময়জউদ্দিন সেখানে হাজির হলো। তাকে দেখে তুফানের বাপের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে কিছু বলার আগেই জামাই ময়জউদ্দিন বলে উঠল, আপনি এসে ভালোই করেছেন আব্বা। আপনার মেয়ের এখানে থাকার মোটেই নিরাপদ নয়, আপনি তাকে এক্ষুনি নিয়ে যান। আমার মিতা ময়জউদ্দিনের কবরটাতে বেড়া দেওয়ার কাজ শেষ করার জন্য আমি আবার সেখানে যাচ্ছি। ব্যাপার কি ঘটেছে তা বুঝতে একটু দেরি হলো না তুফানির বাপের। সে মনে মনে বলল, তোমাকে এর ফল ভালো করে ভোগ করতে হবে বাতাসের বাপ। পরের বছরের কথা। তুফানের বাপ কি একটা কাজে এসেছে বাতাসের বাপের শ্বশুর বাড়িতে। বাড়ির সব লোকের মধ্যে একটা মনমরা ভাব। তাদের বাড়ির সবচেয়ে পুরাতন গাভীটা মারা গেছে। বাড়ির লোকের মনে দুঃখের সীমা নেই।
এই গাভীটার একটা ইতিহাস আছে। এটা এই পরিবারের সবচেয়ে পুরাতন গরু। সাধারণত কোনো গরু 20-25 বছরের বেশি বেঁচে থাকে না, কিন্তু এই গাভীটা বিগত 35 বছর ধরে মোটামুটি সুস্থ শরীরেই বেঁচেছিল। এর আরও একটা ইতিহাস আছে। বাতাসের মার বয়স যখন মাত্র 3 মাস, তখন তার নিজের মা মারা যান। এই গাইটার তখন প্রথম বাছুর হয়। তার মা মারা যাওয়ার পর এই গায়ের দুধ খেয়েই বাতাসের মা বেঁচেছিল। সেই সময়ে বাতাসের মার আপন খালা ছিলেন সদ্যজাত এক মৃত সন্তানের জননী ও সদ্য বিধবা। তিনি তার বুকের দুধ খাইয়ে বাতাসের মাকে বাঁচিয়ে রাখেন এবং পরে বাতাসের মার পিতার সঙ্গে তার বিয়ে হয়। এই গাইটার অবদানের কথা স্মরণ করে বাতাসের মার পিতা তার জামাইয়ের ঘনিষ্ঠ বন্ধু তুফানির বাপকে মনের দুঃখ প্রকাশ করে বলেন, বাবা, এই গাইটা ছিল আমার সংসারের বড় পয়া। আমার সংসারে যত গরু আছে সবই এই গাইটার পেটের সন্তান বা তার সন্তানের সন্তান। আর আমার বড় মেয়ে শিশুকালে তার মাকে হারিয়ে এই গাইটার দুধ খেয়েই বেঁচে ছিল। এসব কারণে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে বাবা। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌড় দিয়ে চলল তুফানির বাপ। সে বাতাসের বাপ ও তার বিবির সামনে ধপাস করে মাটিতে বসে পড়ল। সে চোখের পানি কোনো মতে রোধ করছে এমন ভাব দেখে বলতে লাগলো, খবরটা আমাকে আনতে হলো দেখে আমার দুঃখের সীমা নেই দোস্ত। বাতাসের বাপের তাগিদে তুফানির বাপ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কি আর বলবো দোস্ত, বলতে বড় কষ্ট হচ্ছে। শিশুকালে মাকে হারিয়ে তোমার বউ যার দুধ খেয়ে বেঁচেছিল সে গতরাতে মারা গেছে। সারা বাড়িতে নেমেছে শোকের ছায়া। তোমার শ্বশুরবাড়ি সব সম্পদের মূলেই ছিল সে। খবরটা দিতে গিয়ে আমার দুঃখের সীমা নেই। বাতাসের মার দৃঢ় বিশ্বাস তার সৎমাই মারা গেছেন। সে তক্ষুনি তার স্বামীকে সঙ্গে নিয়ে চলল বাপের বাড়িতে। সেখানে বাড়ির বাইরের দিকে প্রথমেই দেখা হলো তার পিতার সঙ্গে। সে অনুযোগ করে বলল, আমাদেরকে একটু খবরও দিলে না বাবা? এখন বলো, ব্যাপারটা কখন আর কেমন করে ঘটে গেল বাবা? যা হবার তা তো হয়ে গেছে রে মা, খবর দিয়ে আর কি হতো? তাছাড়া খবর দেবার সময়ই পাইনি মা। কাল সারাটা দিনের মধ্যে তার কোনো অসুখ বিসুখ দেখা যায়নি। ভালোভাবেই খাওয়া দাওয়া করেছে। সন্ধ্যার পরেই দেখা গেল তার পেটটা একটু ফুলে গেছে। তার একটু পরেই সব শেষ হয়ে গেল। একটু থেমে তিনি বললেন, তোর মনের কষ্টটা আমি ভালো করে বুঝতে পারি রে মা। নিজের মাকে হারানোর পর সেই তো তোকে বাঁচিয়ে রেখেছিল রে বাতাসির মা। সে কথা তুই ভুলতে পারবি কি করে? আর আমার সংসারের সব সম্পদের মূলে তো ছিল সেই। আমি নিজেও তো ভুলতে পারছি না। চল এখন বাড়ির ভেতরে চল। বাপের কথা শুনে বাতাসির মার চোখে পানি এসে গেল। তার নিজের মায়ের কথা তার মনে থাকার কথা নয়। সদ্য সন্তানহারা তার বিধবা খালা তার বুকের দুধ খাইয়ে তাকে বড় করেছিলেন। তিনি তাকে তার মায়ের অভাব বোধ করতে কোনোদিন দেননি। প্রকৃতপক্ষে তিনি যে তার আপন মা নন সে কথা সে জেনেছিল অনেক বড় হওয়ার পরে। বাপের কথা শুনে প্রচণ্ড অভিমানে সে কেঁদে উঠল তাকে শেষবারের মতো দেখার সুযোগ না দেওয়াতে। সে বলল, আমার মনে যে কি দুঃখ তা তোমাকে কি করে বোঝাবো বাবা? ঠিক সেই সময় তার খালা সেখানে উপস্থিত হলেন। তিনি তার শেষ কথাটা শুনতে পেয়েছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, একটা গায়ের জন্য তুই এমন করে কাঁদছিস মা? আমি মরে গেলে তোর অবস্থা কি হবে তা ভেবে আমি মহা ভাবনায় পড়ে গেছি রে মা। বাতাসির মা হতভম্ব হয়ে তার খালাকে জড়িয়ে ধরে কি যেন বলতে গিয়েও বলতে পারল না। বাতাসির বাপ এতক্ষণে ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েছে। সে চুপ করে রইল এবং বাতাসির মা যে বেফাস কিছু বলে ফেলেনি সে কারণে বাতাসির বাপ খুশিই হল। এরপরে বেশ কিছু সময় পার হয়ে গেছে। দুই বন্ধুর মধ্যে তেমন উল্লেখযোগ্য ঘটনা কিছুই ঘটেনি। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে
তুফানের বাপ কি একটা কাজে শহরে গিয়েছিল। গ্রামের আম বেশ আগেই শেষ হয়ে গেছে। শহরে প্রচুর পাকা আম দেখে সে একটা আম কিনে খেয়ে ফেলল। সেটি ছিল ল্যাংড়া আম। সে আম খেয়ে সে অবাক হয়ে গেল। এমন মিষ্টি আম সে আর আগে কোনোদিন খায়নি। ফিরে আসার সময় সে অনেক আম কিনে আনলো। পরদিন সেগুলি থেকে 2টি আম বাতাসের বাপকে দিয়ে বলল, একটা আমার সামনে খাও দোস্ত, এ আমার অনুরোধ। একটা আম খাওয়ার পর বাতাসের বাপ তো অবাক। সে তো এমন মিষ্টি আমের আগে কোনোদিন খায়নি। সে বলল, এই আম তুমি কোথায় পেলে দোস্ত? এমনি মিষ্টি আম তো এর আগে জীবনেও কোনোদিন খাইনি। আমিও কি আমের খবর জানতাম? সেদিনকে একটা কাজে গেলাম দেওয়ানবাড়ির বাগানে। বিরাট আম বাগান। বাগানের মাঝামাঝি স্থানে একটা গাছে দেখলাম কিছু পাকা আম। একটা পাকা আম আমার সামনেই পড়েছিল। লোভ সামলাতে না পেরে আমটা তুলে খেয়ে ফেললাম। আম খেয়ে তো আমি অবাক। আম যে এত মিষ্টি হতে পারে এর আগে আমার জানা ছিল না। এরপর থেকে প্রতিদিন শেষ রাতে উঠে সেই গাছ থেকে পড়ে থাকা আম কুড়িয়ে আনি। আজ 4টা আম পেয়েছিলাম, তা থেকে 2টি আম তোমার জন্য নিয়ে এসেছি দোস্ত। আম খেয়ে বাতাসের বাপ প্রায় বেদিশা হয়ে পড়েছে। আম যে এত সুস্বাদু হতে পারে তা তার ধারণার বাইরে। সে তুফানির বাপকে বলল, এই আম আমি আরও খেতে চাই দোস্ত। কাল তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? তুফানির বাপ তো তাই চায়। সে তাকে শেষ রাতে নিয়ে যাবে বলে কথা দিয়ে সোজা চলে গেল দেওয়ান সাহেবের বাগানে। বাগানটা সত্যি খুব বড়। আমের মৌসুম শেষ হয়ে গেছে অনেক আগে। বাগানে এখন আর বিশেষ কেউ আসে না। তুফানির বাপ বাগানের প্রায় মাঝামাঝি স্থানে একটা বড় গাছের নিচে বসে পড়ল। তারপর অনেকক্ষণ ধরে চেপে রাখা মল সে সেখানে ত্যাগ করল। তারপর কিছু মরা পাতা এনে তা ভালোভাবে ঢেকে রাখল। আর কতগুলি মাটির ঢেলা এনে গাছের নিচে এখানে ওখানে রেখে দিল। পরদিন শেষ রাতে সে বাতাসের বাপকে নিয়ে গেল সেই বাগানে আম কুড়াতে। সূর্য উঠতে তখনও অনেক বাকি, তবে পূব আকাশে আলো দেখা দিয়েছে। কিছুটা অন্ধকার হলেও বাগানের নিচের দিকটা কিছু কিছু দেখা যায়। তুফানের বাপ একটু দূরে দূরে থেকে আগের দিনে রাখা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে বলে, এই পেলাম একটা আম। তারপর বলে, এই পেলাম আরেকটি আম। তুমি কটা পেলে দোস্ত? বাতাসের বাপ আম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, একটি আমও পায়নি। অথচ তার দোস্ত এরই মধ্যে বেশ কয়েকটা আম পেয়ে গেছে বলে বলছে। তুফানের বাপ যেখানে মল ত্যাগ করে গেছে সেই স্থানটার কাছে যেতেই তুফানের বাপ মরা পাতায় ঢাকা মলের ছোট স্তূপটা দেখিয়ে বলল, ওই তো তোমার সামনে একটা বড় আম দোস্ত, তুমি সেটা কুড়িয়ে নাও। আধো আধো আলোতে বাতাসের বাপ ভালো করে কিছুই দেখতে পেল না, কিন্তু আমের লোভ তাকে পেয়ে বসেছে। সে দুহাত দিয়ে পাতায় ঢাকা মলটাকে খপ করে ধরে ফেলল, আর অমনি মল সারা শরীরে ছিটিয়ে পড়ল। বাতাসের বাপ ব্যাপারটা বুঝে ফেলে কিছু না বলে সেখান থেকে চলে গেল। এর পরের বছরের কথা। দেওয়ানবাড়ির আমবাগানের ঘটনার পর দুজনের বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল ধরেনি। তারা আগের মতো একসঙ্গে চলাফেরা ও কাজকর্ম করে চলেছে। তুফানের বাপ যে বাতাসের বাপকে ঠকিয়েছে সে কথা সে তার আচরণের মধ্যে মোটেই ধরা পড়ে না। একদিন সকালের দিকে বাতাসের বাপ তুফানের বাপকে অনেক বলে কয়ে নিয়ে গেল একটু দূরের মাঠে তাকে তার নিজের জমিতে মাটি কেটে সেই দিকে সমতল করার কাজে তাকে সাহায্য করতে। দুই বন্ধু মিলে অনেকক্ষণ ধরে কাজ করে দুপুরের দিকে বাড়ি ফিরে চলল। ফেরার পথে একটা অতি ছোটোখাটো একটু লাফ দিয়ে পার হতে গিয়ে বাতাসের বাপ খালের মধ্যে পড়ে গেল। সেখান থেকে ওঠার জন্য চেষ্টা করে তার ডান পায়ের গোড়ালিতে হাত দিয়ে সে চিৎকার করতে লাগলো। তার কান্না কিছুতেই থামতে চায় না। তুফানের বাপ কান্নার কারণ জিজ্ঞেস করলে বাতাসের বাপ কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে তার ডান পায়ের গোড়ালির হাড়টা ভেঙে গেছে এবং গোড়ালি ভাঙার ব্যথা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তাকে হাত ধরে টেনে তুলতে চাইল তুফানের বাপ, কিন্তু তাতে বাতাসের বাপের কান্না আরও বেড়ে গেল। কাঁদতে কাঁদতে সে কেবল বারবারই বলতে লাগলো, আমি আর বাঁচব না দোস্ত,
বাতাসির মার ছেলে মেয়েদের আর দেখতে পাবো না। আমাকে বাঁচাও দোস্ত, আমাকে বাঁচাও। তার কান্নার সহ্য করতে পারছে না তুফানির বাপ। সারা মাঠে অন্য কোনো লোক নেই যে তাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। তার কান্না দেখে শেষ পর্যন্ত সে বাতাসের বাপকে কাঁধে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাতাসের বাপ অনেক কান্নাকাটি করে এই প্রস্তাবে রাজি হলো। তুফানের বাপের কাঁধে চড়তে তার খুবই কষ্ট হচ্ছে এমন ভাব দেখিয়ে বাতাসের বাপ তার কাঁধে উঠে বসল। তুফানির বাপ তাকে কাঁধে নিয়ে চলতে লাগলো। তাদের বাড়ি সেখান থেকে বেশ দূরে। তুফানির বাপের বেশ কষ্ট হচ্ছে বাতাসের বাপের মতো একটা লোককে বয়ে নিয়ে যেতে। এদিকে বাতাসের বাপ ইচ্ছে করেই সকাল থেকে মলত্যাগ করেনি। তুফানির বাপের কাঁধে ওঠার পর থেকেই তার মলত্যাগের বেগ হলো এবং আস্তে আস্তে সে কাজটা শুরু করে দিল। তুফানির বাপের পিঠে একটু গরম লাগলো এবং সে ময়লার গন্ধ পেতে লাগলো। সে ময়লার গন্ধের কথা বারবার বলতে লাগলো। মাঠ থেকে গ্রামের আসার পথে পড়ে একটা বড় খাল। সে খালে তখন এক বুক পানি। তুফানির বাপ ময়লার গন্ধ আর সহ্য করতে না পেরে বলল, পায়খানার গন্ধ আর সহ্য করতে পারছি না। গন্ধটা কোথা থেকে আসছে দোস্ত? বাতাসির বাপ কান্নার ভান করে বলল, কাজটা আমি করে ফেলেছি দোস্ত। ইতিমধ্যে তারা খালের পাড়ে এসে উপস্থিত হয়েছে। তুফানির বাপ সঙ্গে সঙ্গে বাতাসির বাপকে খালের পানিতে ফেলে দিল। তারপর নিজেকে ধুয়ে মুছে বাড়ি চলে গেল। বাতাসির বাপের তো আদতে কিছুই হয়নি। সেও পানি থেকে উঠে আস্তে আস্তে বাড়ি চলে গেল। এরপরেও এই বন্ধুদের একে অন্যকে ঠকানোর চেষ্টা থেমে থাকেনি। গল্প কুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার লেখা একটি গ্রাম বাংলার হাসির গল্প, বাতাসির বাপ ও তুফানির বাপের কাহিনী। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।